মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা। এ তো অগুন্তি ক্ষত। সে একই কায়দায় খুন। গলার কাছটায় দেখুন স্যার, স্যার দেখুন। তাই তো, এখানেও তো সেই ঠোঁটের দাগ। তাহলে কি? ঠিকই ধরেছেন, নৃশংসভাবে খুন করে ভিকটিমের রক্তপান করেছে পিশাচটা। এই নিয়ে 4টে। আর তো পারা যাচ্ছে না, এবার তো একটা কিছু করতেই হবে। কি আর করবেন স্যার, চেষ্টা তো আমরা কম করছি না, কিন্তু খুনির তো নাগালই পাচ্ছি না। কিন্তু পিশাচটাকে না আটকালে তো পুলিশের ওপর মানুষের ক্ষোভ বাড়বে। ক্ষোভ তো বাড়বেই। এখন তো পুলিশের নামে টিটকিরি করছে, এরপর দেখবেন থানায় থানায় বিক্ষোভ হচ্ছে, তারপর ভাঙচুর শুরু হয়ে যাবে। কিন্তু এ কোন পিশাচ? জাল পেতেও নাগালে আসছে না। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আমাদের আজকের গল্পের ভিত্তি এমন এক অপরাধের ইতিহাস যাকে শত ব্যাখ্যাতেও বাঁধা যায় না। যে অপরাধ দশকের পর দশক ধরে বিশারদদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পিছনে থাকা মনস্তত্ত্বের কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। এই অপরাধ মনোবিজ্ঞান ও ক্রিমিনাল প্রোফাইলিং গবেষণায় উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়। অপরাধের সময়কাল 19 শতকের 30-এর দশক। অপরাধের স্থান জার্মানির ডুসেলডর্ফ। একের পর এক নৃশংস হত্যায় ত্রস্ত গোটা শহর। অপরাধের শিকার পুরুষ, মহিলা এবং শিশু। কিন্তু কে ঘটাচ্ছে এই অপরাধ? পুলিশের খাতায় যার নাম ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। না, তার পরিচয়টা না হয় এখন থাক। আজকের গল্পটা অন্য রকমভাবে শুরু করা যাক। অপরাধকে গৌরবান্বিত করা আমাদের উদ্দেশ্য নয়, বরং নৃশংস অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন এবং সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে চলুন শুরু করি। 1929 সালের আগস্ট মাস। ডুসেলডর্ফের গ্রাফেনবার্গ বনাঞ্চলে উদ্ধার হয়েছিল বছর 24-এর এক তরুণীর মৃতদেহ। ঘটনাস্থলে মৃতদেহ পরীক্ষা করার সময় দুই পুলিশ অফিসার বুঝতে পারছিলেন কি নৃশংসভাবে তরুণীটিকে খুন করা হয়েছে। সেই সঙ্গে তাদের কথোপকথনে উঠে এলো মানুষের ক্ষোভের কথা, যেটা গত কয়েক মাসে শুধু বেড়েই চলেছে পুলিশি ব্যর্থতায়। একের পর এক হত্যার ঘটনায় ডুসেলডর্ফে ক্রমশই বাড়ছিল আতঙ্ক। ততদিনে পুলিশ বুঝে গিয়েছিল এই অপরাধের পিছনে সম্ভবত একজন ব্যক্তিই রয়েছে। অপরাধ আটকাতে না পারায় ডুসেলডর্ফ পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে দেখে বার্লিন থেকে পাঠানো হলো হমিসাইড ডিপার্টমেন্টের দুদে অফিসার আর্নস্ট গেনেটকে। সারা রাত ট্রেন ভ্রমণের পর শরতের এক সকালে ডুসেলডর্ফ স্টেশনে পৌঁছলেন ডিটেকটিভ গেনেট। বিশালদেহী গেনেটকে স্বাগত জানালো কুয়াশা আর অদ্ভুত নীরবতা। স্টেশনে নেমেই তিনি বুঝতে পারলেন শরৎকালেও শহরটা যেন আতঙ্কে জমে গিয়েছে। দুজন স্থানীয় পুলিশ অফিসার ডিটেকটিভ গেনেটের জন্য অপেক্ষা করছিল। তারা গেনেটকে দেখে এগিয়ে এলো। আপনার জন্যই অপেক্ষা করছিলাম স্যার। সেটা না করলেই পারতেন। হ্যাঁ, না করলে মানে? অপেক্ষা না করে খুনির পেছনে সময় ব্যয় করতে পারতেন, তাতে আমার সময়টাও বেঁচে যেত আর আপনাদেরটা। আর এই ঠান্ডার মধ্যে আমাকে রিসিভ করার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হতো না। জাগে, এখানে ভালো স্যান্ডউইচ কোথায় পাওয়া যাবে? ব্রেকফাস্ট করব। হ্যাঁ, এই তো সামনেই, চলুন না, বাইরে গাড়ি আছে। ডুসেলডর্ফ শহরে পা রেখেই গেনেট বুঝে গিয়েছিলেন ভয়ে শহরকে কিভাবে গ্রাস করে রেখেছে।
গাড়িতে করে যাওয়ার সময় তার চোখে পড়ল পোস্টার, খুনির খোঁজ দিলেই পুরস্কার। পরিস্থিতি ঠিক কতটা খারাপ? শহরটা আতঙ্কে আছে স্যার। মানুষ তো রাতে বাইরে বেরোতেই ভয় পাচ্ছে। আমরা জানি না খুনি কখন কার উপর আবার আঘাত আনবে। সেটা যদি জানতেই পারতেন তাহলে আমাকে কি আর বউ বাচ্চা ফেলে এখানে আসতে হতো? জাগে, এবার বলুন তো, শেষ আক্রমণটা কোথায় হয়েছে? ওই তো নদীর ধারে যে জঙ্গলটা আছে না, সেখানে। আর কোনো প্রশ্ন করলেন না গেনেট। মাথাটা হেলিয়ে দিলেন সিটে। তার মনে তখন একটাই প্রশ্ন, এই কেসটা কি এত সহজে সলভ করা যাবে? বেলা 11টা নাগাদ গাড়ি থামল পুলিশ সদর দফতরের সামনে। গাড়ি থেকে নেমে গেনেট আড়মোড়া ভেঙে বিল্ডিংয়ে চোখ বোলালেন। বাড়িটা বেশ বড়, কিন্তু কেমন যেন বয়সের ভারে ক্লান্ত। ভেতর থেকে ছুটে এলেন পুলিশ ডিপার্টমেন্টের বড় কর্তা লিওন বেকার। হ্যালো মিস্টার গেনেট, হ্যালো হ্যালো। আমি লিওন বেকার, চিফ সুপারিনটেন্ডেন্ট ডুসেলডর্ফ পুলিশ। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, ভাবতেই পারিনি আপনি আমাদের ডাকে সাড়া দেবেন। আপনি এক কাজ করুন, সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন, আপনি আজ রেস্ট নিন। আমি সব ব্যবস্থা করে রেখেছি। কাল থেকে না হয় আমরা কাজের কথা বলবো। কাল থেকে কেন? মানে আপনাকে দেখে হ্যাঁ জানি, সকলেই আমার শরীর দেখে জাজ করে বসেন। তবে কি জানেন মিস্টার বেকার, মানুষ শুধু শরীরটাই দেখে, তার উপরে যে একটা মাথা আছে সেটার দিকে নজর দেয় না। সেটা এখনো ক্লান্ত হয়নি। চলুন আমরা কাজ শুরু করি। তবে তার আগে আপনার জুতোর ফিতেটা বেঁধে নিন, তাড়াহুড়োতে বোধহয় খেয়াল করেননি। ওহো, এইটা তো খেয়াল করিনি। পুলিশ ভবনে প্রবেশ করতেই ডিটেকটিভ গেনেট বুঝতে পারলেন ছোটখাটো কোনো অপরাধকে গুরুত্ব দিতে নারাজ ডুসেলডর্ফ পুলিশ। পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত একটা অপরাধের কিনারা করতেই। কুঠুরির মতো ছোট ছোট ঘরে অফিসাররা ব্যস্ত তদন্তে। টেবিলের ওপর ফাইলের স্তূপ, দিস্তে দিস্তে নথিপত্র। করিডোর ধরে গেনেট এগিয়ে চললেন ডুসেলডর্ফ পুলিশের বড় কর্তা লিওন বেকারের সঙ্গে। কেবিনে ঢোকার আগে একটা দেওয়ালের সামনে দাঁড়ালেন বেকার। দেওয়ালে সাঁটা গোটা ডুসেলডর্ফ শহরের একটা বড় মানচিত্র। আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন ডিটেকটিভ গেনেট। তার বুঝতে অসুবিধা হলো না মানচিত্রে লাল পিন দিয়ে চিহ্নিত করা আছে ক্রাইম সিনগুলো। আক্রমণগুলো শহরের বিভিন্ন জায়গায় হয়েছে। তেমন কোনো স্পষ্ট প্যাটার্ন অন্তত প্রথম নজরে গেনেটের চোখে পড়ল না। এখনো অবধি অফিসিয়ালি 4টে খুন, কিন্তু এর বাইরেও আরও অনেক খুন হয়ে থাকতে পারে। বেশ কয়েকজন কিন্তু মিসিং। তাই আমাদের সন্দেহ। বাক্যটা শেষ হলো না, তার আগেই একবার ঘাড় ঘুরিয়ে বেকারের দিকে তাকালেন গেনেট। বেকার গেনেটের দিকে তাকিয়ে বললেন, সত্যি কথা বলতে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা সব চেষ্টা করেছি, টহল বাড়িয়েছি, সন্দেহভাজনদের জেরা করেছি, কিন্তু লোকটা যেন বাতাসের মতো উধাও হয়ে যাচ্ছে। এদিকে ওপর থেকেও চাপ আসছে, তাই আপনাকে। আচ্ছা, কোনো প্যাটার্ন লক্ষ্য করেছেন কি? না, সেইভাবে কিছু পাইনি। তবে এটা যে সিরিয়াল কিলিংয়ের ঘটনা সে ব্যাপারে নিশ্চিত। ক্রাইম সিন বা ভিকটিমের ফটোগ্রাফির ব্যবস্থা করা হয়েছে? ডুসেলডর্ফ পুলিশের বড় কর্তা লিওন বেকার নিজের ঘরে নিয়ে গেলেন গেনেটকে। সঙ্গে দুজন পুলিশ অফিসারকেও ডেকে নিলেন। তারাই নানা খুনের বর্ণনা দিতে দিতে গেনেটকে ক্রাইম সিন এবং ক্ষতবিক্ষত ভিকটিমদের ছবি দেখালেন। ছবিগুলো পরখ করে দেখলেন গেনেট। সমস্ত নথি, পুলিশ অফিসারদের দেওয়া তথ্য আর ছবি পর্যালোচনা করে গেনেট বুঝতে পারলেন ডুসেলডর্ফের ভ্যাম্পায়ার শুধুমাত্র একজন খুনি নয়, এই খুনের পেছনে তার অন্য উদ্দেশ্য আছে। গেনেট প্রশ্ন করলেন,
লাস্ট ভিকটিমের বডিটা যেন কোথায় পাওয়া গিয়েছিল? নদীর ধারের ওই জঙ্গলে স্যার। আচ্ছা, লাশ যেদিন পাওয়া যায় তার আগের রাতে বৃষ্টি হয়েছিল? কই না তো। তাহলে ভিকটিমের গোড়ালি আর জামা কাপড়ে কাদার দাগ কেন? পুলিশ ডিপার্টমেন্টের বড় কর্তা লিওন বেকার ছবিটা গেনেটের কাছ থেকে নিয়ে দেখতে শুরু করলেন। তারপর বললেন, এটা তো আগে খেয়ালই করিনি। অফিসার মুলার, আপনি নিশ্চিত যে খুনের রাত বা তার আগে বৃষ্টি হয়নি? হ্যাঁ, ইয়েস স্যার, আমি নিশ্চিত। খুনের রাতে কেন, তার আগের বেশ কয়েকদিনও বৃষ্টি হয়নি। কিন্তু কেন বলুন তো? ভিকটিমকে খুন করে খুনি জঙ্গলে ফেলেনি, ফেলেছিল নদীর ধারে। কিন্তু লাশ ওপরে কিভাবে উঠে এলো? খুব সহজ, খুনি নিজেই পরের দিন ওপরে তুলে এনেছে। কিন্তু সেটা কেন করবে? যাতে আপনি সহজেই সেটা খুঁজে পান। ঠিক বুঝলাম না। খুনি শুধু খুন করেই ক্ষান্ত থাকছে না, খুনি চাইছে যেন তার হাতে খুন হওয়া লাশগুলোর সন্ধান সহজেই পুলিশ পায়। তাতে খুনির লাভ? সবটা লাভ ক্ষতির অঙ্ক নয় মিস্টার বেকার, খেলাটা মনস্তাত্ত্বিক। পুলিশের সাথে খেলতে চাইছে আপনার ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। গেনাটের এই কথায় সকলেই বিস্ময়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কে এই খুনি? খুন করে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সকলের মনে তখন একটাই প্রশ্ন। গেনাট বললেন, একটা বিষয় পরিষ্কার, এই খুনি শুধু হত্যা করছে না, প্রতিটা হত্যা সে উপভোগ করছে। প্রতিটা আক্রমণ আগেরটার থেকেও বেশি নৃশংস, আরো বেশি ভয়ানক। না, এ কোনো সাধারণ খুনি নয়। মিস্টার বেকার প্রথমে অফিসার মুলারের দিকে তাকালেন, তারপর আবার গেনাটের দিকে তাকালেন তিনি। গেনাট দুপা এগিয়ে গিয়ে জানলার দিকে মুখ করে দাঁড়ালেন। তারপর ঠান্ডা স্বরে বললেন, এবার জমবে খেলা। শেয়ানে শেয়ানে লড়াই না হলে কি আর খেলা জমে? তোমাকেই তো খুঁজছিলাম, দ্য ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। তুমি যেই হও, আমি তোমাকে খুঁজে বের করবই মিস্টার ভ্যাম্পায়ার। কে এই ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ? কাকে পাকড়াও করতে বার্লিন থেকে ডিটেকটিভ গেনেটকে আনা হয়েছে ডুসেলডর্ফে? কে সেই সিরিয়াল কিলার যার জন্য আতঙ্ক গ্রাস করেছে ডুসেলডর্ফে? শহরে যে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে তার নাম পিটার কুটেন। বেশভূষা এবং চেহারা সাধারণ নাগরিকদের মতোই, কিন্তু তার মনে ছিল অন্ধকারের রাজত্ব। মিডিয়া তাকে নাম দিয়েছিল ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। তদন্তের শুরুতে পিটার কুটেনের নাম জানতই না পুলিশ, তাই পুলিশের খাতাতেও তার নাম ছিল ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। কিন্তু কেন এই তকমা? কারণ পিটার তার শিকারদের মেরে তাদের ক্ষত থেকে রক্ত চুষে খেত। মূলত 1929-1930 সালের মধ্যে অপরাধগুলো ঘটায় পিটার। এই সময়কালে কমপক্ষে 9 জনকে হত্যা করেছিল সে। তার ভিকটিমদের মধ্যে নারী পুরুষ যেমন ছিল তেমন ছিল শিশুরাও। কিন্তু কিভাবে ভ্যাম্পায়ার হয়ে উঠল পিটার কুটেন? 1883 সালের 26শে মে জার্মানির মুলহেম শহরে এক দরিদ্র পরিবারে জন্ম পিটার কুটেনের। জন্মের মুহূর্তে কেউ বুঝতে পারেনি এই ছোট্ট শিশুর জীবন একদিন ভয়ের প্রতীক হয়ে উঠবে। বাবা ছিলেন সাধারণ শ্রমিক, মা ছিলেন হাউসওয়াইফ। অভাবের সংসারে বেড়ে ওঠা পিটারের একটা ঘরের মধ্যেই মা বাবার সঙ্গে পিটাররা 13 জন ভাই বোন বসবাস করত। বাবা সব সময় নেশায় চুর হয়ে থাকতেন। স্ত্রী এবং ছেলে মেয়েদের উপর চলত অকথ্য অত্যাচার। অভাব আর প্রতিদিনের অশান্তি
এই ছিল তার বেড়ে ওঠার পরিবেশ। ঘরের ভিতর চিৎকার আর অস্থিরতা যেন নিত্যদিনের ব্যাপার। মা ছিলেন অসহায়, সব কিছু সহ্য করতেন চুপচাপ, আর তাদের সামনেই মায়ের উপর চলত যৌন অত্যাচার। এমনকি বাবা যৌন নির্যাতন চালাতেন পিটারের বোনেদের উপরও, আর সেসব পিটার এবং তার ভাইদের দেখতে বাধ্য করতেন তার বাবা। এসব কিছুই পিটারের শিশু মনে বড্ড নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছিল। পিটার ছোট থেকেই এই পরিবেশের মধ্যে বড় হতে থাকে। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা আর হাসিতে দিন কাটাতো, সেখানে পিটারের দিন কাটত ভয় আর নীরবতার মধ্যে দিয়ে। তার মনে ধীরে ধীরে জন্ম নিল এক অদ্ভুত শূন্যতা। পিটার মানুষের সঙ্গে কম কথাই বলতো, নিজের ভেতরেই ডুবে থাকত সারাক্ষণ। স্কুলেও সে বন্ধুহীন হয়ে পড়ল। নিঃসঙ্গতা বাড়তে থাকল ক্রমেই। তার ভিতরের এই নিঃসঙ্গতা ধীরে ধীরে এক অচেনা অন্ধকারের দিকে তাকে ঠেলে দিল। বাইরে থেকে সে ছিল সাধারণ এক শিশু, কিন্তু তার চিন্তার জগৎ ছিল জটিল এবং বিভ্রান্তিকর। কেউ তখনও বুঝতে পারেনি এই নীরব শিশুটির ভেতরে কি ধরনের পরিবর্তন ঘটছে। তার জীবন যেন এক অদৃশ্য পথে এগোচ্ছিল, যেখানে আলো ক্রমশ ম্লান হয়ে আসছিল আর অন্ধকার আরো গাঢ় হয়ে উঠছিল। মাত্র 9 বছর বয়সেই পিটার তার বয়সী দুটি ছেলেকে নদীতে ডুবিয়ে খুন করেছিল। 1894 সালে মুলহেম থেকে ডুসেলডর্ফে চলে এলো পিটারের পরিবার। অভাব তখনও নিত্য সঙ্গী। পিটারের বয়স যখন 14, সেই সময় বোনের ওপর যৌন অত্যাচার চালানোর দায়ে জেলে পাঠানো হলো তার বাবাকে। পরিবারের দায়িত্ব এসে পড়ল পিটারের ঘাড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিটারের মনে অস্থিরতা বাড়ছিল, আরো জটিল হয়ে উঠছিল তার জীবন। মাথায় সমস্ত অদ্ভুত চিন্তা খেলা করত তার। সেই চিন্তার প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে ওঠে পিটার। মায়ের সাথে সাথে সে বাস্তবতা থেকেও দূরে সরে যেতে শুরু করে। মানুষের সঙ্গে তার সংযোগ কমে যায়। তার নিজের ভেতরের জগৎটাই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। কেউ তখনও বুঝতে পারেনি এই নিঃসঙ্গ চুপচাপ কিশোরের ভিতরে কিভাবে এক অস্বাভাবিক পরিবর্তন ঘটছে। কৈশোরের শেষ দিকে এসে পিটার নিজের ভেতরের পরিবর্তনগুলো আরো স্পষ্টভাবে অনুভব করতে শুরু করল। সে বুঝতে পারল তার চিন্তা আর অনুভূতিগুলো সাধারণ নয়। ধীরে ধীরে পরিস্থিতি তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে নৈতিকতার সীমারেখাগুলো ঝাপসা হতে থাকে। পিটারের জীবন এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ক্রমে পিটার কুটন হয়ে ওঠে ডুসেলডর্ফের ত্রাস। সে হয়ে ওঠে ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। সেই পিটার কুটনকে ধরার জন্যই 1929 সালের সেপ্টেম্বর মাসে ডুসেলডর্ফে পদার্পণ হয় আর্নস্ট গেনেটের। পিটার কুটনের নাগাল পেতে ডিটেকটিভ গেনেটের নেতৃত্বে নতুন করে তৎপর হল ডুসেলডর্ফ পুলিশ। কর্মঠ অফিসারদের বেছে নিয়ে স্পেশাল টিম তৈরি করলেন গেনেট। সেই টিম অল্প কয়েকদিনের মধ্যেই সন্দেহভাজনদের একটা তালিকা তৈরি করে ফেলল। সন্দেহভাজন সম্পর্কে মোটামুটি ধারণা পেতে ঘটনাস্থলের আশপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করল সেই টিম। সেই সঙ্গে ডুসেলডর্ফের পুলিশের কাছে ডিটেকটিভ গ্যানেট বিগত কয়েক মাসের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইল। আর তখনই কিলার সম্পর্কে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ডুসেলডর্ফ শহরে নানা সময়ে নানা অপরাধ সামনে আসছিল কয়েক বছর ধরেই, তবে নৃশংস হত্যাকাণ্ড ধারাবাহিকভাবে সামনে আসে
1929 সালের গোড়া থেকেই। যত সময় গড়াচ্ছিল ততই দুটি হত্যাকাণ্ডের মধ্যে কমছিল সময়ের ব্যবধান। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ এলো পিটার কুর্টেনের কাছে। কিন্তু সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর সামনে এলো তার অভব্য আচরণ। গুরুতর অপরাধের দায়ে 6 বছরের জন্য তাকে মিলিটারি প্রিজনে পাঠানো হলো। 37 বছর বয়সে জেল মুক্তি হয় পিটারের। তারপরই আলাপ হলো অগাস্টা নামে এক মহিলার সঙ্গে। অল্প কয়েকদিনের মধ্যেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল পিটার কুর্টেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই অগাস্টা জানতে পারল পিটার অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক পাতিয়েছে। সেই সময় জার্মানিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতো। অগাস্টা অভিযোগ জানানোয় পিটারের 8 মাসের জেল হল। জেল মুক্তির পর পিটার ফের ফিরে এলো স্ত্রী অগাস্টার কাছে। তার কাছে নিজের ভুল স্বীকার করে নিল পিটার। সঙ্গে সে এই আশ্বাসও দিল সে আর কখনোই ভুল পথে পা দেবে না। অগাস্টা পিটারের কথা বিশ্বাস করে নিল। ফের একসঙ্গে থাকতে শুরু করল পিটার আর অগাস্টা। কিন্তু ততদিনে পিটার হয়ে উঠেছিল এক নরপিশাচ। সাধারণ জীবনযাপন তাকে বেঁচে থাকার কোনো রসদ জোগাতে পারছিল না। মানুষকে হত্যা করার মধ্যে সে খুঁজে বেড়াচ্ছিল বেঁচে থাকার অক্সিজেন। বাড়ছিল যৌন বিকৃতি। ক্রমেই মানসিক বিকার মাথা চাড়া দিয়ে উঠছিল। আর সেই মানসিক বিকারের বিস্ফোরণ ঘটল 1929 সালে। পিটার কুর্টেনের বয়স তখন 46। ফেব্রুয়ারির এক রাতে পকেটে কাঁচি নিয়ে বেরিয়ে পড়ল পিটার। পার্কের আশপাশে ঘোরাফেরা করার সময় সে দেখল এক মহিলা পার্কে বসে আছে। তার পাশে গিয়ে বসল পিটার। মহিলাটি একবার পিটারের দিকে তাকালো, তারপর আবার মাথা নিচু করে বসে রইল। পিটারই কথা বলা শুরু করলো। হেই, আমি পিটার। হাই, আমি অ্যাপোলোনিয়া। নাইস নেম। সবাই তাই বলে। কিন্তু আমি তাদের মধ্যে পড়ি না। সব পুরুষই তাই বলে। প্রেমে দাগা খেয়েছেন মনে হচ্ছে। কি করে বুঝলেন? এই যে পুরুষের প্রতি আপনার বিদ্বেষ দেখে। তার মানে পুরুষরা দাগাবাজ, সেটা স্বীকার করছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি বাদে। এই কথায় অ্যাপোলোনিয়া হেসে ফেলল। তারপর এ কথায় সে কথায় অ্যাপোলোনিয়াকে প্রেমের জালে ফাঁসালো পিটার। তাকে গোপন জঙ্গলে নিয়ে গেল ঘনিষ্ঠ হওয়ার নাম করে। কিন্তু স্বাভাবিক যৌনতায় বিশ্বাসী ছিল না পিটার। তাই অ্যাপোলোনিয়ার উপর শুরু হলো যৌন অত্যাচার। অ্যাপোলোনিয়া তাকে আটকানোর চেষ্টা করল। সেই সময় পকেট থেকে কাঁচিটা বের করে অ্যাপোলোনিয়াকে আঘাত করতে শুরু করলো পিটার। 24টি কাঁচির কোপে মাটিতে লুটিয়ে পড়ল অ্যাপোলোনিয়া। তারপর ওই তরুণীর নিথর দেহ থেকে নিঃসৃত রক্ত দেখে সমেহন শুরু করল পিটার কুর্টেন। পিটারের ভিকটিমদের মধ্যে নারী আর পুরুষ তো ছিলই, তার নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। 1929 সালের ওই ফেব্রুয়ারি মাস একটি চার্চের বাইরে পিটার ভাব জমালো 8 বছরের নাবালিকা রোজা হোলিগারের সঙ্গে। হেই, তুমি একা? সাথে কেউ আসেনি? রোজা কোনো জবাব দিল না। ও, বুঝেছি। বাইরে কারোর সাথে কথা বলা বারণ, তাই তো? পিটার কোটের পকেট থেকে একটা ললিপপ বের করে মেয়েটির সামনে ধরল। মেয়েটি একবার তাকালো পিটারের দিকে। নাও।
আরে নাও নাও, বাবা মা কিচ্ছু বলবে না। ললিপপ। এবার রোজা বিশ্বাস করলো পিটারকে। ললিপপটা পিটারের থেকে নিয়ে নিল সে। এই রে, তো বৃষ্টি নামবে বোধ হয়। চলো তোমাকে এগিয়ে দিই। হ্যাঁ চলো। রোজা রাজি হয়ে গেল। রাস্তা ধরে কিছু দূর এগোলো পিটার এবং রোজা। একটা ফাঁকা জায়গা আসতেই রোজার মুখটা চেপে ধরে তাকে জঙ্গলে নিয়ে গেল পিটার। রোজা পিটারের ডান হাতে কামড় বসালো। পিটার হাতটা কোনো মতে সরিয়ে রোজার গালে সজোরে কষালো এক চর। ছিটকে গিয়ে পড়ল রোজা। পিটারের মাথায় খুন চেপে গেল। পিটার ঝাঁপিয়ে পড়ল ছোট্ট রোজার পকেট থেকে কাঁচিটা বের করে রোজার উপর আঘাত হানতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারালো রোজা। এক দৃষ্টে রোজার ক্ষত বিক্ষত শরীরের দিকে তাকিয়ে রইল পিটার। তারপর তার নজর পড়ল রোজার গলার ক্ষতর দিকে। সেখান থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছিল রক্ত। সেই ক্ষতর দিকে মাথাটা ঝুঁকিয়ে দিল পিটার। তারপর রোজার গলার ক্ষত থেকে রক্ত পান শুরু করলো এই নরপিশাচ। প্রথমে অবশ্য রক্তপানের বিষয়টি ডুসেলডর্ফ পুলিশের নজরে আসেনি, কিন্তু কয়েকটি খুনের পর যখন ভিকটিমের গলার ক্ষত ভালো করে পরীক্ষা করা হলো, তখনই তারা বুঝতে পারল খুনি খুন করে ভিকটিমের ক্ষত থেকে রক্ত পান করছে। সেই বিষয়ে ব্রিফ করা হলো ডিটেকটিভ গেনেটকে। নিজেও কেস স্টাডি করলেন। এই রক্ত পিশাচকে পাকড়াও করার জন্য বিশেষ তদন্তকারী দল নিয়ে ময়দানে নেমে পড়লেন ডিটেকটিভ আর্নস্ট গেনেট। এটা তিনি ভালোভাবেই বুঝে গিয়েছিলেন, শহরকে ভয়ে মুক্ত করতে হলে কাকে গারদে পুড়তে হবে। আর সেই লক্ষ্যে নিজের তৈরি করা টিম নিয়ে গেনেট তদন্ত শুরু করলেন। 1929 সালের 30 অক্টোবর অপরাধ সংক্রান্ত যাবতীয় নথি ও ভিকটিমের ছবি নিয়ে তদন্তকারী টিমের সঙ্গে বৈঠকে বসলেন আর্নস্ট গেনেট। অপরাধের মধ্যে প্যাটার্ন খোঁজার চেষ্টা করছিলেন তিনি। ভিকটিমদের ক্ষত পরীক্ষা করে দেখে গেনেট বুঝতে পারছিলেন একেবারে প্রথম দিকে ভিকটিমদের খুন করা হচ্ছিল পকেট নাইফের মতো কিছু ব্যবহার করে, কিন্তু পরের দিকে ভিকটিমদের খুন করা হয়েছে কাঁচির মাধ্যমে হামলা চালিয়ে। কিন্তু হালে যে ভিকটিমদের খুন করা হয়েছে তাদের শরীরে সেই নাইফ বা কাঁচির আঘাত নেই। তখনই গেনেটের মনে প্রশ্ন দেখা দিল, তাহলে আরো কোনো সিরিয়াল কিলার কি শহরে দাপিয়ে বেড়াচ্ছে? গেনেট বললেন, আগে আমাদের নিশ্চিত হতে হবে এই মুহূর্তে ঠিক কতজন কিলার শহরে ঘুরে বেড়াচ্ছে। প্যাটার্ন দেখে তো মনে হচ্ছে একজনই এই ঘটনা ঘটাচ্ছে। অফিসার মুলার বললেন, সেই সন্দেহ আমার মনেও দানা বেঁধেছিল স্যার। তারপর খুনি নিজে এসেই ধরা দিল একদিন। পুরনো এই ঘটনা আবার শোনাতে শুরু করলেন অফিসার মুলার। আর তখনই পিটার কোর্টেনের চতুরতা সম্পর্কে জানতে পারলেন ডিটেকটিভ গেনেট। তখনও পুলিশের খাতায় পিটার কোর্টেন শুধুই ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ হিসেবে পরিচিত। তার নাম পরিচয় সম্বন্ধে পুলিশ কিছুই জানত না। 1929-এর 12 ফেব্রুয়ারির রাতে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল পিটার কোর্টেন। মহিলা ভিকটিমের খোঁজে পার্কে গেল, কাউকে পেল না। রাস্তাঘাট চষেও কোনো মহিলা ভিকটিমকে পেল না পিটার। ক্লান্ত হয়ে এক পানশালায় গিয়ে হাজির হলো সে। একটা টেবিলে বসে ড্রিঙ্ক অর্ডার করল পিটার। সেই সময়ই এক মদ্যপ ব্যক্তি হুমড়ে খেয়ে পড়ল পিটারের ওপর। পিটার কিছু বলার আগেই ওই মদ্যপ ব্যক্তি উল্টে কথা শোনাতে আরম্ভ করল।
কি এভাবে পথ আটকে বসে থাকলে মানুষ কোথা দিয়ে বেরোবে? পিটার তার প্রশ্নের কোনো জবাব দিল না। কথার কোনো উত্তর দিচ্ছেন না যে? আমারই ভুল, ক্ষমা চাইছি। আপনি যান। জান মানে? আমি যাবো কিনা সেটা আমার ব্যাপার, তুমি কে বলার? দেখুন, রাত হয়েছে, এবার আপনি আসুন। মদ্যপ ব্যক্তি এবার পিটারের কলার ধরল। এই এদি কে রে? আমাকে তাড়িয়ে দেওয়ার তুই কে? এই কথা বলে কলার ধরে পিটারকে চেয়ার থেকে টেনে তুলল ওই ব্যক্তি। কোন লাটের বার তুই যে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আমি যাবো না, আমি আরো মদ খাবো, আর সেই মদ খাবি তুই। তোর পয়সায় আমি মদ খাবো। ইউ কথাটা শেষ হওয়ার আগেই পকেট থেকে কাঁচিটা বের করে ওই মদ্যপ ব্যক্তির গলায় বসিয়ে দিল পিটার। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। যন্ত্রণায় হুমড়ি খেয়ে ওই ব্যক্তি পড়ল অন্য একটি টেবিলে। এই কাণ্ড দেখে পানশালার সকলেই ভয়ে গুটিয়ে গেল। পিটারের মাথায় তখন খুন চেপেছে। ওই লোকটাকে মেঝের উপর শুইয়ে তার উপর চড়ে বসল পিটার। তারপর কাঁচি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারালো ওই লোকটা। ভয়ে তখন অনেকেই পানশালা ছাড়তে শুরু করেছে। এক দৃষ্টে পিটার তাকিয়ে রইল ওই মাতাল লোকটার দিকে। গলার ক্ষত থেকে রক্ত বেরোতে দেখে পিটারের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। মাথা ঝুঁকিয়ে সেই ক্ষত থেকে রক্ত পান শুরু করলো। আর এই দেখে পানশালার প্রত্যেকে আঁতকে উঠল। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও কেউ সাক্ষী দিতে রাজি হলো না। ফলে অপরাধী সম্পর্কে তখন কিছুই জানা হয়ে ওঠেনি তদন্তকারীদের। যত সময় গড়ালো ততই পিটার কোটেনের মানসিক বিকৃতি বাড়তে লাগল। একের পর এক নারী, পুরুষ এবং শিশুকে খুন করে চলল সে। আর প্রতিটা শিকারের ক্ষত থেকে সে রক্ত পান করতে শুরু করল। তদন্ত চালাতে চালাতে পুলিশ ব্যাপারটা বুঝতে পারল। এমন মানসিক বিকৃতির নজির আগে কোনো দিন ডুসেলডর্ফ শহর দেখেনি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। একের পর এক খুনের ঘটনা নিয়ে আগে থেকেই খবর করছিল সংবাদপত্রগুলো, কিন্তু রক্তপানের বিষয়টি চাউর হতেই সংবাদপত্রগুলো আরো বেশি করে এই অপরাধ নিয়ে খবর করতে শুরু করলো। ফলে আতঙ্ক আরো ছড়িয়ে পড়ল ডুসেলডর্ফের অলিতে গলিতে। এক রাতে ডুসেলডর্ফের একটি পুলিশ স্টেশনে ধরা দিল ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। সেদিন রাতে সকলেই ব্যস্ত ছিল। খুনিকে ধরার জন্য রাত দিন এক করে অফিসাররা কাজ করছিলেন। থানায় তখন চরম ব্যস্ততা। সেই ব্যস্ততার মধ্যেই হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ল এক মধ্যবয়স্ক লোক। একজন গার্ড এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করল, এই কি, কে আপনি? হুট করে ঢুকে পড়লেন যে? খোঁচা খোঁচা দাড়ির লোকটাকে দেখে গার্ডের বুকের ভেতরটা শুকিয়ে গেল। লোকটার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখ দুটো লাল। গার্ড ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে বলুন তো? ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। ততক্ষণে আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী তাকে চেপে ধরল। তারপরেও হেসেই চলল ওই ব্যক্তি। তার হাবে ভাবে পুলিশও মনে করল ওই ব্যক্তি সত্যি ডুসেলডর্ফের ভ্যাম্পায়ার। পরের দিন তাকে নিয়ে যাওয়া হলো ডুসেলডর্ফ পুলিশ হেডকোয়ার্টারে। তাকে জেরা করার ভার পড়ল অফিসার মুলারের ওপর। তুমি কে? আমি খুনি। আচ্ছা, তা নামটা বলা যাবে কি? স্ট্রসবার্গ।
তা কি করে বিশ্বাস করব যে তুমিই খুনি? কারণ খুনগুলো আমিই করেছি। বেশ বেশ, তাহলে বলো শেষ খুনটা কোথায় করেছিলে? উত্তরে স্ট্রসবার্গ যেটা জানালো সেটা শুনে চমকে গেলেন অফিসার মুলার। কি আশ্চর্য, সবটাই মিলে যাচ্ছে। তাহলে কি স্ট্রসবার্গই ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ? জিজ্ঞাসাবাদে স্ট্রসবার্গ আরও এমন খুনের বিবরণ দিল যার সাথে মিলে গেল পুলিশি তদন্তের রিপোর্ট। আরও তদন্ত চালিয়ে ডুসেলডর্ফ পুলিশ বুঝল এই স্ট্রসবার্গই আসলে ডুসেলডর্ফের ভ্যাম্পায়ার। স্ট্রসবার্গকে তাই গারদে পুরল ডুসেলডর্ফ পুলিশ। চারিদিকে খবর রটে গেল, ধরা পড়েছে ডুসেলডর্ফের ত্রাস। এলাকার মানুষ হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। অল্প কয়েকদিনের ব্যবধানে আবার পাওয়া গেল লাশ। পুলিশ ধন্দে পড়ে গেল, তাহলে কি আরও কোনো খুনি এলাকায় ঘুরে বেড়াচ্ছে? এই সব কিছুর ওপর নজর রাখছিল পিটার কুর্টেন। কিছুদিন সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিল পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায়, কিন্তু একটা সময়ে আর সে নিজেকে আটকাতে পারল না। মানসিক বিকার এমন জায়গায় পৌঁছে গেল যে পিটার শুধু খুনই করল না, সবাইকে সে জানাবে তার উপস্থিতির কথা, সেটা খুনের মাধ্যমেই। বিশেষ করে পুলিশকে সে চ্যালেঞ্জ জানাবে, ক্যাচ মি ইফ ইউ ক্যান। 1929-এর 16ই আগস্ট সবে সন্ধে নেমেছে শহরে। পার্কে তেমন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাতিগুলোর ম্লান আলো গাছের নিচের অন্ধকার ঘোচাতে অক্ষম। মস্ত একটা গাছের নিচে পিটার কালো কোট পরে যেন কারো জন্য অপেক্ষা করছে। তার হাত দুটো কোটের পকেটে। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল পিটার। টান টান হয়ে দাঁড়ালো সে। কুয়াশার চাদর সরিয়ে এগিয়ে এলো এক তরুণী, হাতে ছোট একটা ব্যাগ। গাছের নিচে দাঁড়ানো পিটারকে দেখে তরুণী চমকে গেল। পিটার শান্ত গলায় বলল, শুভ সন্ধ্যা। আতঙ্কে তরুণীর মুখ থেকে কোনো কথা সরল না। গাছের নিচের অন্ধকারে পিটারের মুখটা তখনও দেখা যাচ্ছিল না ঠিক করে। কি ভয় করছে? আপনি কি হবে সেটা জেনে? এই কথা বলে পিটার একটু এগিয়ে এলো। তরুণী এই প্রথমবার পিটারের মুখটা স্পষ্ট দেখতে পেল। পিটারের মুখে তখন হালকা একটা হাসি। পিটার যোগ করল, আপনি বোধহয় পথ হারিয়েছেন, চলুন না আপনাকে এগিয়ে দিই। না, আমি একটু পার্কে ঘুরতে এসেছিলাম, এবার বাড়ি যাব। এই কথা শুনে মনে মনে অসন্তুষ্ট হলো পিটার কুর্টেন। গাছের পাতাগুলো বাতাসে হালকা শব্দ করতে শুরু করেছে। পিটার কুর্টেন হাত তুলে সামনের অন্ধকার পথটার দিকে ইশারা করল। ওদিকে আলো কিন্তু খুবই কম, ল্যাম্পগুলো ঠিক মতন জ্বলছে না। চাইলে আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে পারেন, আমি এগিয়ে দিতে পারি। তরুণী অন্ধকার পথটার দিকে তাকালো, তারপর আবার পিটারের দিকে তাকালো। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। এই কথা বলে ধীর পায়ে এগোতে থাকলো ওই তরুণী। গাছের নিচটাতেই দাঁড়িয়ে রইল পিটার। কয়েক পা এগিয়েই তরুণী থমকে গেল। কেউ পিছু নিচ্ছে না তো? ঘাড় ঘুরিয়ে দেখল তরুণী। দেখতে পেল গাছের নিচেই দাঁড়িয়ে আছে ওই লোকটা। আবার সামনে পা চালালো তরুণী। একটা গাছের ছায়া দেখে আবার থমকে গেল সে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আবার ঘাড় ঘুরিয়ে তাকালো তরুণী, আর ঘাড় ঘুরিয়ে তাকাতেই তরুণী দেখতে পেল একেবারে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে পিটার কুর্টেন। তরুণী কিছু বলার আগেই পিটার একটা হাত দিয়ে মেয়েটির মুখ চেপে অন্য হাতে থাকা কাঁচি দিয়ে মেয়েটিকে আঘাত করল। তরুণী মাটিতে লুটিয়ে পড়ল। 10টি কাঁচির আঘাতে প্রাণ হারালো তরুণীটি।
তরুণীর ক্ষত থেকে বেরোনো রক্ত পানও করল পিটার। পরের দিন উদ্ধার হলো ওই তরুণীর মৃতদেহ। তদন্তে পুলিশ জানতে পারল তরুণীর নাম মারিয়া হান। এই মারিয়া হানের খুনের পর ডুসেলডর্ফ পুলিশ বুঝতে পারল স্ট্রসবার্গ আসলে ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ নয়। ফলে আসল খুনির খোঁজে ফের তৎপর হতে শুরু করলেন তদন্তকারীরা। ওই একই বছরের 24শে আগস্ট পিটার ক্রুটন আবার বেরিয়ে পড়ল শিকারের খোঁজে। একটা মেলায় 5 ও 14 বছরের নাবালিকার সঙ্গে ভাব জমালো। তারপর এই দুজনকে ভুলিয়ে নিয়ে গেল জঙ্গলে। সেখানেই তাদের খুন করল পিটার। দুই নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ডুসেলডর্ফ শহর উত্তাল হয়ে উঠল। ক্ষোভে মানুষ রাস্তায় বেরিয়ে পড়লেন না। পুলিশের উপর চাপ ক্রমশই বাড়তে থাকল। খুনির খোঁজে এবার প্রতিনিয়ত তল্লাশি অভিযান শুরু হলো। পুলিশি তৎপরতায় পিটার ক্রুটন বিভ্রান্তি তৈরি করতে খুনের প্যাটার্নে বদল আনল, যাতে সন্দেহ গিয়ে পড়ে অন্য কারোর ওপর। কয়েকদিন পরেই পার্কে গিয়ে এক মহিলার সঙ্গে আলাপ জমালো পিটার ক্রুটন। তারপর সেই মহিলাকে নির্জন জায়গায় নিয়ে তার উপর যৌন নির্যাতন চালালো। মহিলা বাধা দিতে গেলে তাকে হাতুড়ি দিয়ে মাথায় মারল পিটার। লাগাতার হাতুড়ির ঘায়ে প্রাণ হারালো ওই মহিলা। কিভাবে খুনি প্রথমে ছুরি থেকে কাঁচি, তারপর কাঁচি থেকে হাতুড়িকে মানুষ খুন করার জন্য ব্যবহার করছিল, কনফারেন্স রুমে এতক্ষণ তারই ব্যাখ্যা দিচ্ছিলেন অফিসার মুলার। ডিটেকটিভ গেনাট সবটা শুনছিলেন মন দিয়ে। অফিসার মুলার বললেন, স্ট্রসবার্গকে অ্যারেস্ট করে আমরা ভেবেছিলাম এবার শান্তি ফিরবে ডুসেলডর্ফে, মানুষ নিরাপদে ঘোরাফেরা করবে। কিন্তু সেই পরিবেশ আমরা এখনও ডুসেলডর্ফে ফেরাতে পারিনি ডিটেকটিভ। এখনও অবধি আমরা খুনির নামটাই জেনে উঠতে পারলাম না। সে সময় হলেই জানা যাবে। কিন্তু একটা কথা বলুন তো, স্ট্রসবার্গ হঠাৎ এইভাবে পুলিশের কাছে ধরা দিল কেন? কেন আবার? নাম কেনার জন্য। খবর ছাপা হবে, মানুষ আলোচনা করবে, সেই সবের জন্য। মানসিক বিকার কি শুধু ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারেরই আছে? অন্য কারোর থাকতে পারে না? সে পারে, কিন্তু কি জানেন অফিসার, জীবনে এমন কিছু কিছু জিনিসের সম্মুখীন আমাদের হতে হয় যা আমাদের বোকা বোকা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। স্ট্রসবার্গ শুধু একাই নয়, আরও কয়েকজন এসেছিল যারা নিজেদের ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ বলে দাবি করেছিল। এরা কারা? খেতে না পাওয়া সব সহায় সম্বলহীন ভবঘুরে। জেলে থাকলে বিনা পয়সায় থাকার জায়গা ও খাবারটা তো পাওয়াই যাবে। সব কটাকে মেরে তাড়িয়ে দিয়েছি। বুঝলাম। কি বুঝলেন? এবার চেয়ার ছেড়ে উঠে গেনাট বললেন, বুঝলাম আপনাদের এই ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ কতটা শেয়ানা। জানলার দিকে চেয়ে গেনাট যোগ করলেন, জানেন অফিসার মুলার, আমরা কেন ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারকে নাগালে পাচ্ছি না? কেন বলুন তো? কারণ আমাদের চেয়ে এক ধাপ আগে চলছে এই পিশাচটা। সবার আগে আমাদের বুঝতে হবে পরের পাটা ও কিভাবে আর কোথায় ফেলবে। আর তার আগে আমাদের জানতে হবে লোকটা কে, কেমন দেখতে, কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, গোঁফ আছে না নেই। একটা সাক্ষী যদি এই সময় পাওয়া যেত। এবার ঘুরে দাঁড়ালেন গেনাট। তারপর সকলের উদ্দেশ্যে বললেন, আমি জানি না কবে এই মনস্টারটাকে আমরা ধরতে পারবো। তবে এইটুকু জানি, এই পিশাচটাকে গারদে না পোড়া অবধি আমি বার্লিনে ফিরব না। আমার একার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। তাই আপনাদের মতো দক্ষ অফিসারদের আমি বেছে নিয়েছি, যাতে শহরের সকলেই সেফ ফিল করে। তবে কাউকে জোর করে এই চোর পুলিশের খেলায় আমি আটকে রাখতে চাই না। আপনারা চাইলে
এখনই না বলে দিতে পারেন, আর যে যার আগের পোস্টে ফিরে যেতে পারেন। কারণ এবার যে খেলাটা শুরু হবে সেটার মাঝখানে আর থামা যাবে না। আপনারা রাজি থাকলে এক এক করে হাত তুলবেন, আর রাজি না থাকলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাবেন। আমি বুঝে যাব আপনাদের সিদ্ধান্ত। এই কথা বলে থামলেন গেনাট। সকলেই তখন নীরব। দু একজন অফিসার একে অপরের দিকে তাকালেন। তখনই গেনাট ভাবছিলেন কেউ তার টিমে থাকতে রাজি হবে না, কিন্তু তেমনটা হলো না। প্রথমেই হাত তুললেন অফিসার মুলার। তারপর একে একে সকলেই হাত তুলে গেনাটের প্রস্তাবে সম্মতি জানালেন। তাহলে আর কি, খেলাটা এবার শুরু করা যাক। ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারকে ধরতে ডিটেকটিভ গেনাটের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ল বিশেষ তদন্তকারী দল। তল্লাশি অভিযান শুরু হলো। এই কাজে আরও পুলিশ কর্মী নিয়োগ করা হলো বহু গোয়েন্দাকে। তল্লাশি অভিযানে সন্দেহভাজনদের গ্রেফতার করে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গেনাটের নির্দেশে শহরের প্রায় প্রতিটি থানাকেই এই কাজের সঙ্গে যুক্ত করা হলো। হাজার হাজার সন্দেহভাজনকে কাস্টাডিতে নেওয়া হলো, তাদের জেরাও করা হলো। স্বীকারোক্তি আদায় করার জন্য চলল বলপ্রয়োগও। সেই সঙ্গে অপরাধের খোঁজ দিতে পারে বা তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারে এমন ৯,০০০-এরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হলো। তারপরেও ক্ষান্ত হলো না পুলিশ। আরও সন্দেহভাজনদের ধরে জেরা করার নির্দেশ দিল গেনাট। সেই সঙ্গে চলল সাক্ষী খোঁজার পালাও। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাতে ডুসেলডর্ফের রাস্তায় পুলিশি টহল বাড়িয়ে দিল প্রশাসন। লণ্ঠন হাতে অফিসাররা গলির পর গলি ঘুরে বেড়াতে লাগল। পার্ক, রেললাইন আর অন্ধকার রাস্তায় বসল কড়া পাহারা। নজরদারি শুরু হলো বাড়ির ছাদ থেকে। কিন্তু এত কিছুর পরেও আতঙ্ক কাটল না। ভয়ে কাঁপতে থাকা সাধারণ মানুষও আর অপেক্ষা করতে পারল না। শহরের বিভিন্ন এলাকায় নাগরিকরা নিজেরাই দল গঠন করে রাত পাহারায় বসল। কেউ লাঠি, কেউ বল্লম, কেউ লণ্ঠন হাতে রাতে রাস্তায় টহল দিতে শুরু করল। একদিকে পুলিশি তৎপরতা আর অন্যদিকে সাধারণ মানুষের বিক্ষোভে তোলপাড় ডুসেলডর্ফ শহর। ঠিক এই আবহেই রাস্তার ধারে নির্জন জায়গা থেকে উদ্ধার হল ৫ বছরের এক ক্ষতবিক্ষত শিশুর দেহ। এই খবর চাউর হতেই ফের আতঙ্ক বাড়ল শহরে। পুলিশের উপর চাপ আরো বাড়ল। এত করেও যখন কোনো উপায় কাজে আসছে না, ঠিক তখনই অপরাধের সাইকোলজিক্যাল প্রোফাইলিং তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত নিল ডিটেকটিভ গেনাট, যাতে অপরাধীর নাগাল পাওয়া আরও সহজ হয়। গেনাট ভালো করেই বুঝতে পারছিলেন এই হত্যাকারীকে ধরতে হলে শুধু প্রমাণ নয়, তার মনকেও বুঝতে হবে। আর সেই কারণেই সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করা জরুরি। সেই লক্ষ্যে ডুসেলডর্ফ পুলিশের সদর দফতরের কনফারেন্স রুমে বৈঠকে বসল বিশেষ তদন্তকারী দল। টেবিলের চারিদিকে বসে আছেন সব দুঁদে অফিসাররা। ডিটেকটিভ গেনাট শান্ত গলায় শুরু করলেন। আমার স্ত্রী টেলিগ্রাম করেছেন, মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না। কাল রাতেও কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। এই কথা বলে থামলেন গেনাট। সকলেই তখন নীরব। কয়েক সেকেন্ড পর অফিসার মুলার বললেন, তাহলে তাহলে তো আপনার বার্লিনে ফিরে যাওয়া দরকার। এই সময় যদি না, ফিরে যেতে আমি এখানে আসিনি অফিসার মুলার। অন্তত হেরে ফিরে যেতে তো নয়। এই কথা বলে অস্থিরতায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন গেনাট। সকলেই একে অপরের দিকে তাকালেন বিস্ময়ে। কয়েক পা এগিয়ে গিয়ে সকলের দিকে পিছন করে জানলার বাইরে চোখ রাখলেন ডিটেকটিভ গেনাট। তারপর বললেন, আমি আমার স্ত্রীকে পাল্টা টেলিগ্রাম করেছি। তাকে জানিয়ে দিয়েছি যে এখন বার্লিনে আমি ফিরতে পারবো না। এবার অফিসারদের দিকে ঘুরলেন গেনাট।
তারপর বললেন, আমার মেয়ে এবার কতই পড়লো জানেন অফিসার মুলার? একজন দাপুটে গোয়েন্দা অফিসারকে আবেগপ্রবণ হতে দেখে অবাক লাগছিল অফিসার মুলারের। তিনি কিছুই বললেন না। কেনাট আরও বললেন, আমার মেয়ে বছর 5-এ পড়ল, আর জঙ্গলের ধার থেকে যে শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে তার বয়সও 5-এর বেশি হবে না। কতগুলো আঘাতের চিহ্ন যেন মিলেছে ওই শিশুটার দেহে। 50টার মতো। তারপরেও পিশাচটাকে না ধরে বার্লিন ফিরে যেতে বলবেন আমাকে অফিসার মুলার? অফিসার মুলার আর কিছু বলতে পারলেন না। গেনাট বললেন, মরে যেতে পারি, কিন্তু হেরে আমি নিজের মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার স্ত্রীকে বলে দিয়েছি ডাক্তার দেখিয়ে নিতে, আর সঙ্গে এও বলেছি যে খুব তাড়াতাড়ি ফিরছি। এবার তাড়াতাড়ি ফেরাটা হবে কিনা সেটা নির্ভর করছে পিশাচটার নাগাল আমরা কত তাড়াতাড়ি পাচ্ছি তার উপর। এ কথা বলে এগিয়ে এসে অফিসার মুলারের সামনে দাঁড়ালেন ডিটেকটিভ গেনাট। তারপর বললেন, আমি সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। পিশাচটা যেখানেই থাকুক আমি ওকে টেনে বের করে আনবই। তাই সময় নষ্ট না করে কাজে ফেরা যাক। অফিসার মুলার ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়লেন, আর গেনাট নিজের চেয়ারে গিয়ে বসলেন। তারপর বললেন, দেখুন, আমাদের শুধু প্রমাণের ওপর ভিত্তি করেই তদন্ত করলে হবে না। অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করে তাকে ধরার চেষ্টা করতে হবে। কিরকম? যদি আমরা অপরাধীর মন বুঝতে পারি তাহলে হয়তো আমরা তাকে সহজে খুঁজে পেতে পারি। তদন্ত চালিয়ে আমরা এতদিন অপরাধী সম্পর্কে যা তথ্য পেয়েছি সেটা দিয়েই আমরা অপরাধীর একটা সাইকোলজিক্যাল প্রোফাইলিং তৈরি করব। এখন থেকে অন্তত 5 জন অফিসার সেই কাজটাই করে যাবে। আমরা 3 দিন বাদে আবার বসছি। Now let's get back to work. এদিকে এতগুলো খুন করার পরেও, এত পুলিশি তৎপরতার পরেও ধরা না পড়ায় পিটার কুর্টন নিজেকে অপরাজেয় মনে করতে শুরু করল। পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ডুসেলডর্ফবাসীকে খোলা চিঠি লেখার পরিকল্পনা করল পিটার। সেই চিঠিতে পিটার লিখল, ডুসেলডর্ফবাসী, তোমরা জানো না আমি কি করতে পারি। আমি যা করেছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। শহরের অন্ধকারে আমি সব সময় উপস্থিত। তোমরা আমাকে ধরতে পারবে না। কেউ বুঝবে না আমি কতটা শক্তিশালী, কতটা চালাক। কেউ আমার নাগাল পাবে না, কারণ আমি অপরাজেয়। সেই সঙ্গে পিটার চিঠিতে এও লিখল সে কোথায় কোথায় আরও কতগুলি লাশ ফেলে এসেছে। খুনগুলো যে সেই করেছে তার প্রমাণ দিতে পিটার চিঠিতে বিস্তারিত বিবরণও দিল। পিটার ভাবল, চিঠিটা যদি কোনো খবরের কাগজের অফিসে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা সেটা লুফে নেবে, আর চিঠিটা ছেপেও দেবে। তাতে বেশি সংখ্যক মানুষের কাছে পিটারের বার্তা পৌঁছে যাবে। সেই মতোই 2 দিন পর পিটার নাম ঠিকানাবিহীন চিঠিখানা কায়দা করে ফেলে আসলো একটা খবরের কাগজের অফিসে। সেই চিঠি গার্ডের হাতে পড়ল। তারপর এ হাত সে হাত হয়ে সোজা পৌঁছে গেল সম্পাদকের কাছে। চিঠির বয়ান পড়ে ঠান্ডা স্রোত খেলে গেল সম্পাদকের মেরুদণ্ড দিয়ে। খবরের কাগজের সম্পাদক এই চিঠিখানা ছাপানোর সাহস পেলেন না। উল্টে সেই চিঠি নিয়ে হাজির হলেন ডুসেলডর্ফ পুলিশের সদর দফতরে। সেখানে এক অফিসার তাকে নিয়ে গেলেন ডিটেকটিভ গেনাটের কাছে। তারপর গেনাটকে সব খুলে বললেন সম্পাদক। চিঠিখানা হাতে নিয়ে পড়তে শুরু করলেন গেনাট। লাইনগুলো পড়তে পড়তে মুখের অভিব্যক্তি দ্রুত বদলাচ্ছিল গেনাটের। যদি সত্যি এই চিঠিটা ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারের লেখা হয় তাহলে সেটা খুবই উদ্বেগের, কারণ
পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সে যে বার্তাটা দিতে চাইছে, সে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবছে। ভ্যাম্পায়ার যদি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে, তার পরিণতি কি হতে পারে সেটা আঁচ করেই চিন্তার ভাঁজ আরো চওড়া হচ্ছিল গেনাটের কপালে। সবার আগে দেখতে হবে চিঠিটা আসলে ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারেরই লেখা কিনা। অফিসার মুলারকে ডেকে পাঠালেন গেনাট। চিঠিতে খুনের যে বয়ান দেওয়া আছে তা মিলিয়ে দেখার জন্য নির্দেশ দিলেন ডিটেকটিভ গেনাট। সেই মতোই ঘটনাস্থলে গেলেন অফিসার মুলার। চিঠির বয়ানে যা লেখা আছে সেই মতোই লাশ উদ্ধার হলো, সমস্ত বিবরণও মিলে গেল। আর এটা থেকেই গেনাট বুঝে গেলেন পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে চিঠিটা লিখেছে সে আসলে ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফই। অস্থিরতা বাড়ল গেনাটের। এত কাছে রয়েছে ডুসেলডর্ফের ভ্যাম্পায়ার, অথচ তার নাগাল তিনি পাচ্ছেন না। দুদিন পরেই কনফারেন্স রুমে মিটিং বসল বিশেষ তদন্তকারী দলের। অপরাধীর মনস্তত্ত্ব বুঝতে চিঠি দিয়েই আলোচনা শুরু করলেন ডিটেকটিভ গেনাট। সবকিছু খতিয়ে দেখার পর আমরা নিশ্চিত যে এই চিঠি ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারেরই লেখা। এই চিঠি তার মানসিক বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বহন করে বলেই আমি মনে করি। এবার চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে শুরু করলেন গেনাট। তারপর বললেন, অপরাধী স্পষ্ট করে চিঠিতে লিখেছে সে মনে করছে সে অপরাজেয়। একের পর এক খুন করে সে শহরে যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে সেটা নিয়ে সে গর্বিত। আর এখানেই আমার ভয়। এই কথা বলে থামলেন গেনাট। তারপর একটু টেবিলের দিকে এগিয়ে এসে বললেন, যেটা নিয়ে অপরাধী অহংকারে আচ্ছন্ন হয়ে আছে সেটা যে আবার সে ঘটাবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তাই শহরে আবার কারো প্রাণ কেড়ে নেওয়ার আগে পিশাচটাকে আমাদের ধরতেই হবে। এবার দেওয়ালে টাঙানো একটা ডায়াগ্রামের দিকে এগিয়ে গেলেন গেনাট। তারপর সেই ডায়াগ্রাম দেখিয়ে তিনি বললেন, এখানটা লক্ষ্য করুন। আমাদের কাছে মোটামুটি একটা ধারণা আছে হামলাকারী কিভাবে কোথায় ভিকটিমদের উপর হামলা চালিয়েছে। হামলার ধরন, সময় এবং স্থান এই সবই আমাদের প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে। একজন অফিসার প্রশ্ন করলেন, স্যার আমরা কি ওই চিঠি থেকে এই ব্যাপারে কোনো ইঙ্গিত পেতে পারি? সত্যি কথা বলতে অপরাধী নিজের অহংকারের কারণেই ঝুঁকি নিচ্ছে। একজন সাধারণ খুনি হলে চুপ থাকত, কিন্তু সে নিজেকে প্রকাশ করছে। আর তাই আমরাও তার মনস্তত্ত্ব আর আচরণের খুঁটিনাটি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারছি। চিঠি পড়ে আমরা সবাই এটা বুঝতে পারছি যে অপরাধী শুধু হিংস্র নয়, অত্যন্ত চালাকও বটে। কিন্তু তার অহংকারই তার দুর্বলতা। আমরা জানি এই অপরাধী মনস্তাত্ত্বিকভাবে স্যাডিস্টিক আর নিয়ন্ত্রণ পিপাসু। আতঙ্ক ছড়ানোর মধ্যে দিয়ে সে এক ধরনের তৃপ্তি পায়। এখন আমাদের কাজ হলো তার নিখুঁত পরিকল্পনাগুলোকে ভেস্তে দিয়ে তাকে পাকড়াও করা। এবার আপনারা বলুন, কার কি অবজারভেশন? সেই মতোই আমরা প্রোফাইলটা তৈরি করে ফেলব। সেই অফিসার একটা ফাইল খুলে বললেন, স্যার আমরা সব হামলার রিপোর্ট, সাক্ষ্য আর ঘটনাস্থলের বিবরণ সব খুঁটিয়ে দেখেছি। আমাদের ধারণা ওই অপরাধী সম্ভবত ডুসেলডর্ফেরই বাসিন্দা। গেনাট জিজ্ঞেস করলেন, কেন? এরকম কেন মনে হচ্ছে? কারণ অপরাধস্থল বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে অপরাধী শহরের রাস্তা, পার্ক আর অন্ধকার জায়গাগুলো খুব ভালোভাবে চেনে। বাইরে থেকে আসা কারোর পক্ষে এত সহজে এসব জায়গা বেছে নেওয়া সম্ভব নয়। অফিসারটি আবার ফাইলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আরেকটা বিষয়, সাক্ষীরা বলছে লোকটা দেখতে একদম সাধারণ। ভিড়ের মধ্যে তাকে আলাদা করে বোঝাই যায় না। অর্থাৎ সে দিনের বেলায় স্বাভাবিক মানুষ, কিন্তু রাত হলেই বদলে যায়। আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি স্যার। হামলাগুলোর মধ্যে স্পষ্ট যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে। আমাদের ধারণা তার মধ্যে একটা নিষ্ঠুর ও বিকৃত যৌন প্রবণতা আছে। অফিসার মুলার বললেন, আরেকটা অদ্ভুত বিষয়,
কিছু ক্ষেত্রে মনে হচ্ছে অপরাধী অপরাধ ঘটানোর পর আবার ঘটনাস্থলের আশেপাশে ফিরে আসে, যেন সে নিজের কাজের পরিণতি দেখে এক ধরনের আনন্দ পায়। দ্যাটস আ গুড পয়েন্ট। গেনার টেবিলের ওপর দুবার আঙুল ঠুকে ফের চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর বললেন, তার মানে আমরা শুধু একজন খুনিকে খুঁজছি না, আমরা এমন একজন কাউকে খুঁজছি যার মধ্যে যৌন বিকৃতি আছে, আবার সে এতটাই মানসিকভাবে বিকারগ্রস্ত যে তার অপকর্মের পরিণতি দেখে আনন্দ পায়। আশা করি এই প্রোফাইলিংয়ের ওপর ভিত্তি করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। এবার শুধু দরকার একজন সাক্ষীর, যে অপরাধীকে খুব কাছ থেকে দেখেছে। তেমন কোনো সাক্ষী কি পাওয়া যাবে? 1930 সালের 14ই মে ডুসেলডর্ফ রেল স্টেশনে ঠাসা ভিড়। মানুষের ব্যস্ততার মাঝে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে মারিয়া বাডলিক নামে এক তরুণী। তার চোখে স্পষ্ট অস্বস্তি। এক অপরিচিত লোক বারবার তার কাছে এসে কথা বলার চেষ্টা করছে। আপনি একা নাকি? দয়া করে আমাকে বিরক্ত করবেন না। না মানে শুধু একটা কথাই বলতে চাইছিলাম। আমি চাইছি না, প্লিজ সরে দাঁড়ান। দূর থেকে সবটাই লক্ষ্য করছিল পিটার ক্রুটন। তখনও অপরিচিত ওই ব্যক্তি মারিয়াকে বিরক্ত করে যাচ্ছে। চলুন না একটু ওদিকটায় গিয়ে বসি। মারিয়া এবার লোকটিকে ঠেলে সরিয়ে দিতে গেল। লোকটি মারিয়ার হাত চেপে ধরল। আরে কেন? আমার সাথে একটু সময় কাটালে কি যাবে? হ্যাঁ, পিটার ক্রুটন এবার এগিয়ে গেল। তারপর লোকটির কলার ধরে বলল, ছেড়ে দিন ওকে। আপনি? ও স্বামী। অপরিচিত ব্যক্তি এবার মারিয়ার হাতটা ছেড়ে দিল। পিটার বলল, ওকে বিরক্ত করছিলেন কেন? ওই একটু ওই মানে সোয়াইন, এরপর যেন এই তল্লাটে কোনোদিন না দেখি। যাও। এই কথা বলে এক ঝটকায় লোকটিকে দূরে ঠেলে দিল সে। লোকটিও আর ঝামেলা না বাড়িয়ে চলে গেল। পিটার মারিয়াকে বলল, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আপনি কত দূর যাবেন? পৌঁছে দেব? না না, তার দরকার হবে না। আমি আর যাব না। মানে তেমন কিছুই না। একটা কাজে এসেছিলাম, এখান থেকে ভাবলাম এক আত্মীয়র বাড়িতে যাব, কিন্তু তেমন জরুরি নয়। যা ঘটলো তাতে আর কোথাও যেতে ইচ্ছে করছে না। ভাবছি তাই সোজা বাড়ি যাব। আপনার শরীর ঠিক আছে তো? কোথাও একটু বসবেন? মারিয়া একটু দ্বিধাবোধ করল, কিন্তু এই মানুষটিই তো তাকে একটু আগে সাহায্য করেছে, তার উপর ভরসা করাই যায়। স্টেশন থেকে বেরিয়ে দুজনেই হাঁটতে শুরু করলো। তা আপনি কি এখানকার? না, আমার বাড়ি এখানে নয়, তবে চলে যেতে পারবো ঠিক। আচ্ছা, আমি কাছেই থাকি। চাইলে আমার অ্যাপার্টমেন্টে গিয়ে একটু বিশ্রাম নিতে পারেন। তারপর না হয় আমি আপনাকে স্টেশনে পৌঁছে দেব। মারিয়া থমকে দাঁড়ায়, চোখে অনিশ্চয়তা। লোকটার মতলবটা কি? আপনার অ্যাপার্টমেন্টে? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি গেলে আমি বেঁধে রাখবো না। আপনি খুশি মতন চলে আসতে পারবেন। আমি একা মানুষ, ভাবলাম গল্প করে কিছুটা সময় যদি একসাথে কাটানো যায়। পিটারের কথায় ভরসা পেল মারিয়া, তাই তার প্রস্তাবে রাজি হয়ে গেল। অল্প সময়ের মধ্যে পিটারের সঙ্গে মারিয়া পৌঁছে গেল তার অ্যাপার্টমেন্টে। পিটারের অ্যাপার্টমেন্টে পৌঁছে মারিয়ার গা ছমছম করে উঠল। সবকিছুই সাজানো গোছানো, কিন্তু ভেতরের বাতাস কেমন যেন ভারী বলে মনে হচ্ছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ নই। চা কফি কিছু খাবেন? জল। হ্যাঁ, জল হলেই চলবে। ও আচ্ছা, বেশ বেশ, আপনি বসুন, রিল্যাক্স। এই কথা বলে কিচেনের দিকে এগোলো পিটার।
আর মারিয়া ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। একা থাকা পুরুষ মানুষের ঘর এত গোছানো কি করে হতে পারে? মারিয়ার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। এই যে আপনার জল। মারিয়া জলের গেলাসটা নিয়ে চুমুক দিল। সেই সময় তার চোখ গেল দেওয়ালে টাঙানো একটা ছবিতে। পিটারের সঙ্গে এক মহিলাকে ওই ছবিতে দেখা যাচ্ছে। ছবিটার দিকে এগিয়ে গেল মারিয়া। এই ছবিতে আপনার পাশে ওই ভদ্রমহিলাকে? আমার স্ত্রী অগাস্টা। কিন্তু আপনি যে বললেন আপনি একা। আমি একাই। 3 বছর হলো অগাস্টা মারা গেছে। ও সরি, আই এম রিয়েলি সরি। না না, সরির কি আছে, যা বাস্তব তা তো মেনে নিতেই হবে। আপনি তো তাহলে খুব একা। তা একটু। এবার মারিয়ার দিকে এগিয়ে গেল পিটার। তখনও মারিয়া ছবিটার দিকে তাকিয়ে আছে। পিটার মারিয়ার পিছনে দাঁড়িয়ে তার কাঁধে হাতটা রাখল। আপনি খুব সুন্দর। আমি ভাবছিলাম। মারিয়া বুঝতে পারছিল না ও কি করবে। খুব অস্বস্তি হচ্ছিল। পিটার নিজের মুখটা এগিয়ে নিয়ে গিয়ে মারিয়ার চুলের গন্ধ শুকতে শুরু করলো। কি মিষ্টি। মারিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঘুরে দাঁড়িয়ে 2 হাত দিয়ে পিটারকে সরিয়ে দিল মারিয়া। এটা কি করছেন? আপনার উপর ভরসা করে এখানে এসেছিলাম। আপনি যা ভাবছেন আমি তা নই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো কোনো জোরাজুরির ব্যাপার নেই। আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি। আমি বাড়ি যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন আমি আপনাকে স্টেশনে পৌঁছে দিচ্ছি। আই এম সো সরি। বাইরে বেরিয়ে মারিয়া টের পেল সন্ধে অনেক আগেই নেমে গিয়েছে। কেমন ভয় ভয় করছিল তার। কারণ ডুসেলডর্ফ শহরে কার দৌড়াতে ভয়ের পরিবেশ সেটা তারও অজানা নয়। কিন্তু তখনও সে বুঝে উঠতে পারেনি যে লোকটা তাকে স্টেশনে পৌঁছে দিচ্ছে সেই আসলে ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। এবার কি মারিয়ার প্রাণ কেড়ে নেবে পিটার ক্রুটন? একটু রাত হয়ে যাওয়ায় রাস্তাঘাট শুনশান হয়ে এসেছে। স্টেশনের অদূরেই থামল পিটার ক্রুটন। ততক্ষণে খানিক এগিয়ে গিয়েছিল মারিয়া। সেও থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখল দূরে দাঁড়িয়ে রয়েছে পিটার ক্রুটন। বুকের ভেতরটা কেমন করে উঠল মারিয়ার। মন একটু সাহস জুগিয়ে মারিয়া বলল, হে কি, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? কেন? তাতে আপনার কি অসুবিধা? পিটারের কণ্ঠ কেমন বদলে গেল। লোকটা মুহূর্তে মুহূর্তে কেমন রং বদলায়। লোকটা কি চায়? মারিয়া জিজ্ঞেস করল, আপনি কি আর আসবেন না? আপনি চাইলেই আসবো। পিটারের কথা মারিয়ার স্বাভাবিক ঠেকল না। রাস্তার মাঝখানে এভাবে আমি কি একা? পারবেন না একা যেতে? সামনেই তো স্টেশন। তাহলে এত দূরই বা এলেন কেন? আমি একাই আসতে পারতাম। সে আসতে পারতেন, কিন্তু আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। পরীক্ষা? এবার মারিয়ার দিকে এগিয়ে গেল পিটার। তারপর বলল, আমি দেখতে চেয়েছিলাম আমি যা চাই তাই পারি কিনা। আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, বউ বাড়িতে ছিল না তাই। এসব কথা শুনে ঘামতে শুরু করলো মারিয়া। হাঁটুতে কাঁপুনি ধরল। এবার হয়তো সে পড়েই যাবে। পিটার ফিসফিস করে বলল, আপনি জানেন আমি আপনাকে খুব সহজেই বিশ্বাস করাতে পেরেছি, তাই তো এক কথায় আপনি আমার বাড়ি চলে গেলেন। কিন্তু যেটা চাইছিলাম সেটা আপনার থেকে পাবো বলে মনে হয়নি। যৌন সুখ আমার সহজে আসে না, আমার রক্ত লাগে। আজ আর রক্তপাতে মনটা সায় দিল না জানেন, না হলে আপনি এতক্ষণ কি আর
কথাগুলো শুনে মারিয়ার মনে হচ্ছিল এবার তার প্রাণটা বেরিয়ে যাবে। কাঁপা কাঁপা গলায় মারিয়া জিজ্ঞেস করল, আপনি আপনি কে বলুন তো? ভ্যাম্পায়ার অফ ডুসেলডর্ফ। মানুষ খুব সহজেই বিশ্বাস করে, জানেন তো, যেমন আপনি। আমি বিশ্বাস করি না, কারণ আমি মানুষ নই। আমি পিটার কোয়াটন, আমি ভগবান, আর আমি যা চাইব তাই হবে। কিন্তু কেউ আমার নাগাল পাবে না। শয়তানি হাসি হেসে অন্ধকারে মিলিয়ে গেল পিটার কুটেন, আর ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মারিয়া। ডিটেকটিভ গেনেট যেমনটা চেয়েছিলেন তেমনটাই হলো। 1930 সালের মে মাস। সামনে আসলো এক সাক্ষী। এক থানা থেকে খবর এলো হেডকোয়ার্টারে। এক তরুণী থানায় গিয়ে জানিয়েছে তার নাম মারিয়া বাডলিক। সেও নাকি ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারের খপ্পরে পড়েছিল, কোনো মতে পালিয়ে প্রাণে বেঁচেছে। খবর পাওয়া মাত্রই সেই তরুণীকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হলো। ডিটেকটিভ গেনেট নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে ঠিক করলেন। 2 দিনের মধ্যেই সেই ব্যবস্থা করা হলো। ডুসেলডর্ফের পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসা হলো মারিয়া বাডলিককে। একটা ছোট্ট ইন্টারোগেশন রুমে বসানো হলো তাকে। বিকেল 3টে নাগাদ সেই রুমে ঢুকলেন ডিটেকটিভ গেনেট। একটু এগিয়ে নোটপ্যাড এবং পেনটা টেবিলের উপর রাখলেন। টেবিলের ওপারে মারিয়া বাডলিক, চোখে ক্লান্তি, মুখে আতঙ্কের ছাপ। টেবিলের ওপরে একটা হলুদ রঙা ল্যাম্প। চেয়ার টেনে বসলেন গেনেট, তারপর বললেন, মিস বাডলিক, আপনি ভয় পাবেন না। আমরা শুধু জানতে চাই সেই মানুষটা, মানে সেই পিশাচটা কেমন। মানে আপনি যদি শুরু থেকে সবটা বলেন। মাথাটা নামিয়ে নিল মারিয়া। ভয়ে তার হাত দুটো কাঁপছে। আপনি ভয় পাবেন না, আমরা আছি। আপনি বলুন, সেদিন ঠিক কি ঘটেছিল? আমি ডুসেলডর্ফে একটা কাজে এসেছিলাম। স্টেশনের কাছে দাঁড়িয়েছিলাম, তখনই লোকটা আমার কাছে এলো। গেনেট নোটবুকে লিখতে লিখতে জিজ্ঞেস করলেন, সে কি নিজে থেকে আপনার সঙ্গে কথা বলেছিল? না, ঠিক তেমনটা নয়। একটা লোক আমাকে বিরক্ত করছিল, আর তখনই পিশাচটা আমাকে বাঁচায়। ওকে দেখে প্রথমে খুব ভদ্র মনে হচ্ছিল, জানেন। কি নাম বলেছিল লোকটার? পিটার। হ্যাঁ, পিটার কিউটন। ঠিক করে মনে করুন মিস বাডলিক। হ্যাঁ, আমার স্পষ্ট মনে পড়ছে। লোকটার নিজের নাম বলেছিল পিটার কিউটন। তারপর আলাপ হওয়ার পর কি হলো? লোকটা আমাকে ওর অ্যাপার্টমেন্টে নিয়ে গেছিল, কিন্তু ওর আচরণ দেখে সন্দেহ হয়, আর তখনই আমি বাড়ি ফিরে আসার কথা বলি। লোকটার চেহারা মনে আছে আপনার? মানে কেমন দেখতে? মাঝারি উচ্চতার হবে। না, লম্বা, শান্ত মুখ। তাকে দেখে কখনো মনে হবে না সে এমন কিছু করতে পারে। স্টেশনে নিজেই পৌঁছে দেওয়ার কথা বলল, কিন্তু কি? স্টেশনের কাছে এসেই তার আসল রূপটা দেখলাম, যেন একদম অন্য এক মানুষ, একদম অন্য চোখ। সে কি আপনাকে আক্রমণ করেছিল? না, তা করেনি, তবে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। আমি আপত্তি করায় আর জোর করেনি। স্ট্রেঞ্জ, সেটা কি করে হয়? সেটাতে আমিও অবাক হয়েছিলাম। লোকটা বলেছিল রক্তপাতেই সে যৌন সুখ পায়। এতটা বলে মারিয়া থামল। গেনেট এবার মনে মনে বুঝতে পারল যে যার কথাই মেয়েটি বলছে সেই আসলে ডুসেলডর্ফের ভ্যাম্পায়ার। গেনেট বললেন, মিস বাডলিক,
আপনি কি সেই মানুষটাকে আর একবার দেখলে চিনতে পারবেন? মারিয়া ধীরে ধীরে চোখ তুলে বলল, হ্যাঁ পারবো, আমি লোকটাকে কখনো ভুলবো না। তাহলে আরেকটু ডিটেলে বলুন, লোকটাকে দেখতে কেমন ছিল? মারিয়া কিছুক্ষণ চুপ করে পিটার ক্রুটনের মুখটা মনে করার চেষ্টা করলো। তারপর বলল, মুখটা একটু গোল ধরনের, গাল দুটো একটু ভরা, আর 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 চোখ দুটো দেখে খুব শান্ত মনে হয়, কিন্তু যখন সে রেগে যায় তখন কিন্তু চোখগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা, আর আর মাথার চুল, মানে চুলটা কেমন? চুলটা ছোট করে কাটা, খুব পরিপাটি নয় কিন্তু আবার এলোমেলোও নয়। গোঁপ দাড়ি কিছু ছিল? না না, ক্লিন শেভেন মুখ, আর 5টা জার্মান নাগরিকের মতোই, সাধারণ শ্রমিকদের মতো পোশাক, গাঢ় কোট, আর হ্যাঁ একটা টুপি ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন একজন সাধারণ কর্মচারী। অর্থাৎ এমন একজন মানুষ যাকে ভিড়ের মধ্যে আলাদা করে চেনা কঠিন। হ্যাঁ, আর সেটাই সবচেয়ে ভয়ের, তাকে দেখলে কেউ বুঝবে না যে সে কি করতে পারে। আচ্ছা, আপনি লোকটার অ্যাপার্টমেন্টটা চিনতে পারবেন? হ্যাঁ, চিনতে পারবো। গ্রেট। আর দেরি করলেন না আর্নস্ট গেনাট। পিটার ক্রুটনকে পাকড়াও করতে রণকৌশল ঠিক করে ফেললেন তিনি। মারিয়া বাডলিককে সঙ্গে নিয়েই পিটারের অ্যাপার্টমেন্টে রেড করার সিদ্ধান্ত নিলেন গেনাট। 1930 সালের 21শে মে মেঘলা সন্ধ্যায় মারিয়া বাডলিককে সঙ্গে নিয়ে গেনাট এবং তার দলবল বেরিয়ে পড়ল পিটার ক্রুটনের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। একটু এগোতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। ডুসেলডর্ফের সরু রাস্তা ধরে এগিয়ে চলল পুলিশের গাড়ি। মারিয়া বাডলিক ভয়ে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে। তার কারণ তাকে আরও একবার ডুসেলডর্ফের ভ্যাম্পায়ারের মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, তাকে চিনিয়ে দেওয়ার দায়ও তার ঘাড়ে। তার উপর অনেক চাপ। মারিয়া যে ভয়ে কাঁপতে শুরু করেছে সেটা লক্ষ্য করলেন ডিটেকটিভ গেনাট। তার মনেও কি কম সংশয়ে, শেষমেশ ধরা যাবে তো পিশাচটাকে। সময় এলে মারিয়া ভয়ে পিশাচটাকে চিনিয়ে দিতে অস্বীকার করবে না তো? কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে থামল একটা পুরনো অ্যাপার্টমেন্টের সামনে। গাড়ির ভেতর থেকেই চারিদিকে তাকালো মারিয়া, তারপর বলল, দোতলায়। গেনাট ইশারা করতেই অফিসার মুলার সহ বাকি অফিসাররা গাড়ি থেকে নামলেন। মারিয়াকে গাড়ি থেকে নামালেন গেনাট। তখন বৃষ্টি আরো তীক্ষ্ণ আর ধারালো। পিটার ক্রুটনের অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালেন গেনাট এবং অন্যান্য পুলিশ কর্মীরা। অফিসার মুলার, আপনি ওপরে যাবেন 2 জন অফিসারকে সঙ্গে নিয়ে। আমি নিচেই আছি, কোনোভাবেই যেন ক্রিমিনালটা পালাতে না পারে। পুলিশ যখন উপরে উঠতে যাবে ঠিক তখনই শপিং সেরে ফিরল পিটারের স্ত্রী অগাস্টা। সিঁড়ির মুখে লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে গেল। আপনারা? আমরা পুলিশ। আপনার অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, কেন বলুন তো? না, কিছু না, আপনি আপনার ঘরে যান, কাউকে কিছু বলার দরকার নেই। অগাস্টা কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। মারিয়া ছবিতে দেখেছিল বটে, কিন্তু আবছা আলোয় অগাস্টাকে ঠিক চিনতে পারল না। অগাস্টা ধীরে ধীরে উপরে উঠে গেল। গেনাট অফিসার মুলারকে বললেন, মিনিট 5 দাঁড়িয়ে যান, মহিলাকে আগে ঘরে ঢুকে যেতে দিন। দোতলায় উঠে অগাস্টা দরজায় নক করলে পিটার দরজা খুলল। ঘরে ঢুকে গেল অগাস্টা। এত দেরি করলে? তা কি করব? সব কিছু তো আমাকেই দেখতে হয়। সংসারে কি কি লাগে সেটা যদি তুমি জানতে তাহলে তো। পিটার টাওয়েলটা অগাস্টার হাতে দিয়ে বলল, কফি খাবে? সে পরে হবে। আচ্ছা, নিচে পুলিশ দেখলাম, কেন বলো তো? পুলিশ? অগাস্টা উত্তর দেওয়ার আগেই দরজায় নক করার শব্দ এলো কানে। বাইরে থেকে আওয়াজ এলো, পিটার,
দরজা খুলুন, আমি অফিসার মুলার। অগাস্টা অবাক হয়ে পিটারের দিকে তাকালো। কি গো, পুলিশ আমাদের দরজায় নক করছে কেন? আমি যা বলছি তাই শোনো। পুলিশ আমার খোঁজে এসেছে। আমাকে একবার ধরলে ওরা শেষ করে ফেলবে। তুমি ঠিক 2 মিনিট পরে দরজা খুলবে, বলবে তুমি চেঞ্জ করছিলে, তাই দেরি হয়েছে। আমার সম্পর্কে জানতে চাইলে বলবে আমি 2 দিন বাড়িতেই আসিনি। আমি ফিরে এসে তোমাকে সবটা বলবো। ভয় পেও না, ভয় পেও না। কথাটা শেষ করে পিটার অগাস্টার ডান গালে আদুরে চাপড় মেরে বাথরুমে ঢুকে গেল। তারপর কাঁচের জানলা খুলে কার্নিশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে পুলিশ দরজা ধাক্কানোর তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ঠিক 2 মিনিট পর দরজা খুলল অগাস্টা। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে গেলেন অফিসার মুলার, সঙ্গে অন্যান্যরাও। তাদের সঙ্গে ঢুকলো মারিয়াও। এই, তোমরা ওদিকটা দেখো তো। এই কথা বলে ঘরের চারিদিকে চোখ ঘোরালেন অফিসার মুলার। দরজা খুলতে দেরি হলো যে? কোথায় পিটার কোটেন? কোথায়? আপনি চুপ করে আছেন যে? কোথায় আপনার স্বামী? ফেরার সময় নিচে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে ভাগিয়ে দিয়েছেন, তাই তো? না না না, বিশ্বাস করুন, আমি জানতাম না যে আপনারা ওর খোঁজে এসেছেন। তাছাড়া ও 2 দিন বাড়িতেই আসেনি। মিথ্যে কথা বলার জায়গা পান না, না? ওয়েট। এই কথা বলে নিজেও অন্য ঘরে চলে গেলেন অফিসার মুলার। এতক্ষণ জানলার বাইরে কার্নিশে দাঁড়িয়েছিল পিটার ক্রুটন, কিন্তু ঘরের ভিতরে পুলিশি সক্রিয়তায় জলের পাইপ বেয়ে নামার চেষ্টা করল পিটার। তখন নিচে দাঁড়িয়ে 2 পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে পাহারায় রয়েছেন ডিটেকটিভ গেনেট। বৃষ্টি তখনও থামেনি। বিল্ডিংয়ের প্রবেশদ্বারের কাছে থাকা আলোয় হাত উল্টে ঘড়ি দেখলেন গেনেট। 7:20। অস্থিরতা বাড়ল গেনেটের। এবার উপরের দিকে পা চালানো উচিত। গেনেট গড়িমসি করছেন, উপরে উঠবেন নাকি আরো খানিকটা সময় অপেক্ষা করবেন। 7:20, এখনো পিটার কুটেনকে ধরতে পারলো না। অফিসার মুলার কি করছেনটা কি? ঠিক সেই সময়ই প্রচন্ড জোরে একটা শব্দ শোনা গেল। শব্দটা কোন দিক থেকে এলো সেই দিকেই ছুটলেন গেনেট এবং তার সঙ্গে থাকা 2 পুলিশ কর্মী। পাইপ বেয়ে নামার সময় পা হড়কে নিচের গোডাউনের টিনের চালে পড়েছে পিটার ক্রুটন। কোনো রকমে নিজেকে সামলে বাড়ির পাঁচিলের দিকে ছুটল পিটার। একবার পাঁচিল টপকাতে পারলেই এই যাত্রায় রক্ষে। ততক্ষণে ভারী শরীর নিয়ে সেই জায়গায় পৌঁছে গিয়েছেন গেনেট। তার পেছনে 2 পুলিশ কর্মী। কে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে পালাচ্ছে? পিটার ক্রুটন। হাঁক পারলেন গেনেট। পিটার দাঁড়াও! পিটার পালিও না তুমি! পিটার স্টপ! পিটার প্রাণপণে এগিয়ে চলেছে। গেনেট কোমরে গোজা রিভলভারটা বের করে তাক করলেন। তারপর পিটারকে লক্ষ্য করে ফায়ার করলেন, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হল। পিটার পাঁচিল টপকে রাস্তা ধরে এগিয়ে চলল। এগিয়ে গেলেন গেনেটও, এগিয়ে গেল 2 পুলিশ কর্মীও, কিন্তু পাঁচিল টপকাতে গিয়ে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়লেন ডিটেকটিভ গেনেট। এগিয়ে গিয়েও 2 পুলিশ কর্মী গেনেটকে দেখতে আবার ফিরে এলো, আর অন্ধকারে মিলিয়ে গেল পিটার ক্রুটন। রাত তখন 8:15। শহরের এক প্রান্তে এক নির্জন মোটেলে গিয়ে হাজির হল পিটার ক্রুটন। সামনে দাঁড়াতেই রিসেপশনিস্ট অবাক হয়ে উঠে দাঁড়ালো। পিটারের মুখে কাঁটা ছেঁড়ার দাগ, ঠোঁটের কোণায় রক্ত লেগে আছে। পকেট থেকে এক গোছা টাকা বের করে টেবিলের উপর রাখল পিটার। তারপর বলল, এরাও প্রয়োজনের চেয়ে বেশি আছে, তাই কোনো প্রশ্ন নয়। একটা চাবি পিটারের দিকে এগিয়ে দিয়ে রিসেপশনিস্ট বলল, রুম নাম্বার 7। এদিকে রাতেই পুলিশি তৎপরতা বাড়ানো হলো। শুরু হলো নাকা চেকিং। সমস্ত থানায় খবর পাঠিয়ে দেওয়া হলো যে পিটার ক্রুটন ফেরার। স্ত্রী অগাস্টাকে পিটারের ব্যাপারে সবটা জানালো পুলিশ। পিটারের অপরাধের কথা জেনে মুষড়ে পড়ল অগাস্টা। তার বিশ্বাসই হয় না
এতদিন যার সঙ্গে সে সময় কাটিয়েছে সে এত পৈশাচিক অপরাধের সঙ্গে যুক্ত? অগাস্টা থেকে পিটারের ছবি নিয়ে পুলিশ কপি করে চারিদিকে ছড়িয়ে দিল। পরের দিন খবরের কাগজে বিজ্ঞাপন দিল পুলিশ। পিটারের ছবি দিয়ে বিজ্ঞাপনে জানানো হলো যে এই ব্যক্তির খোঁজ দিতে পারবে তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে, আর পুরস্কার স্বরূপ যে টাকা পাওয়া যাবে তার অঙ্ক আগের তুলনায় কয়েক গুণ বেশি। মোটেলে বসেই খবরের কাগজের সেই বিজ্ঞাপন দেখল পিটার ক্রুটন। সে বুঝল আর পালাবার পথ নেই, বাইরে বেরোলেই কেউ না কেউ তাকে ধরিয়ে দেবেই। আর কতদিনই বা সে এই মোটেলে লুকিয়ে থাকবে? তাই পিটার ঠিক করল সে শেষবারের মতো একবার স্ত্রীর কাছে যাবে। 1930 সালের 30শে মের সন্ধ্যায় নিজের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালো পিটার ক্রুটন। মেন গেট পেরিয়ে দোতলায় নিজের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো সে। দরজায় নক করতেই দরজা খুলল অগাস্টা। কয়েক সেকেন্ড পিটারের দিকে তাকিয়ে থাকার পর প্রচন্ড রাগে দরজাটা বন্ধ করতে গেল অগাস্টা। না, বেরো। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল পিটার। তারপর দরজা আটকে দিল। আমার কথাটা একবার শোনো প্লিজ, প্লিজ আমাকে ভুল বোঝো না লক্ষ্মীটি, প্লিজ। আমার কিচ্ছু শোনার নেই, তুমি যাও। আমি যেতেই এসেছি, কিন্তু তার আগে আমার কিছু কথা বলার আছে। কি কথা? আজকের পর আমার আর তোমার সাথে দেখা হবে না, তাই ভাবলাম কিছু কথা তোমাকে জানানো দরকার। জানি পুলিশ তোমাকে অনেকটাই বলেছে, কিন্তু সবটা পুলিশেও জানে না। তুমি কোথায় ছিলে এই দুদিন? একটা মোটেলে। তাহলে এখানে এলে কেন? যাও, পুলিশের কাছে যাও। যাবো, কিন্তু তার আগে একটা কাজ করে যেতে হবে, তাই ফিরে এলাম। কি কাজ? দেখো, আমি খুব খারাপ মানুষ, আমি জানি। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, কিন্তু এতদিন যে বেসেছ সেটা অস্বীকার করি কি করে? বিশ্বাস করো, আমি যতই খারাপ হই, আমি তোমার কোনোদিনও ক্ষতি চাইনি। অগাস্টা কিছু না বলে সোফায় গিয়ে বসল। তারপর ডান হাত দিয়ে কপাল ঘষতে আরম্ভ করল। পিটার এগিয়ে তার সামনে এসে বসল। তারপর অগাস্টার হাতটা নিজের হাতে তুলে নিল। আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমার হাতে 9 জন খুন হয়েছে। আজ পর্যন্ত 31 জনের উপর হামলা চালিয়েছি আমি। তার মধ্যে নারী, পুরুষ, শিশু সকলেই রয়েছে। পিটারের কথা যত শুনছিল ততই অবাক হয়ে যাচ্ছিল অগাস্টা। নিজেকে সামলে অগাস্টা বলল, এসব আমাকে না বলে পুলিশের কাছে গিয়ে বলো, আর যেন আমাকে কোনো দিন তোমার মুখ দেখতে না হয়। যাও প্লিজ। যাবো, চলে যাব, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো লক্ষ্মীটি, আমার একটা কথা শোনো। আমি চাই তুমি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দাও। দেখো, আজ পর্যন্ত তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তুমি আমাকে ধরিয়ে দিলে পুলিশ তোমাকে পুরস্কার দেবে, অনেক টাকা। তোমার দরকার আমি জানি। তুমি কি বলছো? তুমি জানো? হ্যাঁ জানি, ভালো করেই জানি। তুমি আমাকে ধরিয়ে দাও। কিন্তু? কোনো কিন্তু নয়। আমি ওই নদীর ধারের গির্জায় থাকবো, তুমি পুলিশকে জানিয়ে দাও। আই লাভ ইউ পিটার। আই লাভ ইউ পিটার। এই কথা বলে বিদায় নিল পিটার, আর অগাস্টা সোফায় বসে কাঁদতে শুরু করলো। পিটার। সেই রাতেই অগাস্টা ডিটেকটিভ গেনাটকে গিয়ে সবটা বলল। কোনো বিলম্ব না করে প্রচুর পুলিশ নিয়ে স্থানীয় গির্জায় রেড করলেন ডিটেকটিভ গেনাট। এবার আর ঝুঁকি নিতে রাজি নন গেনাট। তিনি অফিসার মুলারকে বললেন, মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না। পুলিশের সঙ্গে খেলার জন্য ফাঁদ পেতে রাখতে পারে, কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না।
যদি সত্যি গির্জায় পিটার কোটেন থাকে, আজ ওকে সঙ্গে নিয়েই ফিরব। আগে চারদিকটা ঘিরে ফেলুন, আর আজ আমি নিজে ভেতরে ঢুকবো। এই সব চলো চলো চলো, গির্জার চারিদিকে ছড়িয়ে পড়ো অ্যান্ড বি অ্যালার্ট। কয়েক মুহূর্তের মধ্যে পুলিশ কর্মীরা গির্জাটাকে ঘিরে ফেলল। অফিসার মুলার এবং কয়েকজন পুলিশকে সঙ্গে নিয়ে গির্জার ভেতরে ঢুকলেন ডিটেকটিভ গ্যানাট। রিভলভার উঁচিয়ে ধীরে ধীরে এগোলেন গ্যানাট। পাশে অফিসার মুলার, পিছনে অন্যান্য পুলিশ কর্মীরা। পিটার কোটেন, তোমার খেল খতম। আমরা জানি তুমি এখানেই আছো। চুপচাপ বেরিয়ে এসো পিটার। যদি আমার কথা তোমার কানে পৌঁছয় তাহলে বেরিয়ে এসো। মাথার ওপর হাত দুটো তুলে বেরিয়ে এসো পিটার। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো পিটার কোটেন। এতগুলো লোককে সঙ্গে নিয়ে একজন আম জার্মান নাগরিককে ধরতে এসেছেন। আপনার আপনার সাহসের তারিফ না করে পারছি না অফিসার। এই কোনো চালাকি নয়। হাত মাথার পেছনে রাখো। আমার বন্দুকের নল তোমার বুকের দিকে এম করা আছে, ভুলে যেও না। আমার নিশানা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই নাকি? তা আগের রাতে আমার অ্যাপার্টমেন্টের বাইরে কে গুলি চালিয়েছিল? লক্ষ্যভ্রষ্ট হয়নি? দেখো পিটার, চালাকি না করে ধরা দাও, এতেই তোমার মঙ্গল। হাত মাথার পেছনে রেখে এগিয়ে এসো। ধরাই তো দিতে এসেছি, না হলে আমাকে ধরার সাধ্ধিকার। পিটার এগিয়ে এলো ধীরে ধীরে। কাছে আসতেই পুলিশ কর্মীরা তাকে চেপে ধরল। অফিসার মুলার পিটারের হাতে হাত কড়া পরিয়ে দিলেন। পরের দিন পিটারকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন ডিটেকটিভ গ্যানাট। জেরায় সবটা স্বীকার করে নিল পিটার। জিজ্ঞাসাবাদের শেষে গ্যানাট জিজ্ঞেস করলেন, কেন খুন করলি? রক্ত দেখতে আমার ভালো লাগে, তাই। 1931 সালের এপ্রিল মাস। শুরু হলো পিটার কোটেন কেসের ট্রায়াল। প্রসিকিউশন তথ্য প্রমাণ পেশ করল আদালতে। পিটার নিজের দোষ কবুল করে নিল। মনোরোগ বিশেষজ্ঞরা সাক্ষ্য দিলেন। তারা বললেন, কোটেন বিকৃত মানসিকতার মানুষ ঠিকই, কিন্তু সে জানে সে কি করেছে। অর্থাৎ সে আইনগতভাবে সুস্থ। 10 দিনের বিচার পর্ব শেষে আদালত 9 জনকে খুন এবং 31 জনের ওপর হামলার দায়ে পিটারকে দোষী সাব্যস্ত করল এবং গিলোটিনে মৃত্যুদণ্ডের আদেশ দিল। 1931 সালের 2রা জুলাই কোলনের কারাগারের ভিতরে গিলোটিন প্রস্তুত করা হলো। কারারক্ষীরা পিটারকে নিয়ে এলো ভোরবেলায়। তখনও পিটার শান্ত। তার অভিব্যক্তিতে ভয়ের কোনো ছাপ নেই। শেষ মুহূর্তে পিটারকে জিজ্ঞেস করা হলো তার কোনো শেষ কথা বা ইচ্ছে আছে কিনা। উত্তরে পিটার যেটা জানালো তা সকলকেই বিস্মিত হতবাক করে দিল। আচ্ছা, মাথা কাটা পড়ার পর রক্ত যখন ফিনকি দিয়ে বেরোবে, আমি কি সেটার শব্দ শুনতে পারবো? হ্যাঁ, শব্দ শুনতে পারবো? ঘরে দাঁড়িয়ে থাকা সবাই তখন স্তম্ভিত। একে আর কয়েক সেকেন্ড পরেই গিলোটিনে যার মাথা কাটা যাবে তার মনে এতটুকু ভয় নেই। উল্টে সে নিজের রক্তপাতের শব্দ শুনতে চাইছে। দেরি না করে পিটার কোটেনকে চাপানো হলো গিলোটিনে। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। গিলোটিনে আলাদা হয়ে গেল পিটারের ধর আর মাথা। আর সেই সঙ্গেই শেষ হয়ে গেল ডুসেলডর্ফের এক ভয়ঙ্কর অধ্যায়। ওয়ার্ল্ড ক্রাইমের আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার নিয়ে আসব পৃথিবীর বুকে ঘটে যাওয়া
কোনো ভয়ঙ্কর অপরাধের সত্যি ঘটনা। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা